স্বাগতম সবাইকে। তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়াশোনা করতেছো, আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় শব্দের কথা এই চ্যাপ্টারটা খুব মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করব। সো আমরা দেখতে দেখতে একদম অষ্টম অধ্যায় কিন্তু চলে আসছে। তোমরা যারা প্রিভিয়াস ক্লাসগুলো করো নাই, একটা অনুরোধ থাকবে, তোমরা সেই প্রিভিয়াস ক্লাসগুলো করে ফেলবা। ওকে, তাহলে চলো কথা না বাড়ে আমরা আজকের ক্লাসে শুরু করছি। এখানে আমি কিভাবে পড়াবো তোমাদেরকে, তোমাদের এখানে আছে অনেকগুলো টাইপ আছে, বুঝতে পারছো? অনেকগুলো টাইপ আছে যেগুলোতে তোমরা রিডিং পড়লে দেখবো যে পারা যাবে। মানে তোমরা একবার পড়লে, এক দুইবার পড়লে তোমরা এগুলো পারবা। এগুলো আমি তোমাদের জন্য দিয়ে রাখবো। আর আমি পড়াবো কোনগুলো, যেগুলো ধরো ডিটেলসে বা বেসিক থেকে তোমাদের বোঝানো দরকার আছে, সেগুলো আমি তোমাদেরকে বোঝাবো। শেষে কয়েকটা হচ্ছে তোমার টপিক আছে যেগুলো তোমরা নিজেরাও পড়লে পারবা, ঠিক আছে? আর এটা আমি কেন বলতেছি, কারণ অনেক সময় দেখা যায় আম, নতুন নতুন ক্লাসে নতুন নতুন শিক্ষার্থীরা যুক্ত হয়। সেই জন্য আমি আগে থেকে এটা বলে রাখলাম। তাহলে চলো কথা না বলে আমরা আজকে ক্লাসে শুরু করছি। যেহেতু আমাদের চ্যাপ্টারটার নামে কিন্তু সব তত্ত্ব জানার চেষ্টা করবো, রাইট? আচ্ছা, তোমার ঘরে দরজায় টক 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 শব্দ হলে তুমি বুঝতে পারো তোমার দরজায় কেউ অপেক্ষা করছে। দরজার কলিং বেল বাজালেও আমরা বুঝতে পারি কেউ এসেছে। একটু তাহলে দরজা কেউ টক টক করলে বা দরজায় কেউ কলিং বেল বাজালে আমরা বুঝতে পারি আসলে কেউ এসেছে। কারোর পায়ের শব্দ শুনেও আমি বুঝতে পারি যে কেউ বাইরে এসেছে। তাহলে আমরা তিনটা শব্দ পাচ্ছি, রাইট? একটা হচ্ছে টক টক শব্দ, কলিং বেল, আর একটা হচ্ছে বাহির শব্দ শুনলে আমরা বুঝতে পারি যে কেউ আসলে এসেছে। তাহলে বুঝতে পারছো, শব্দ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা অন্যের সাথে যোগাযোগ সহায়তা করে। আমরা আমাদের চারপাশে নানা রকম শব্দ শুনতে পাই। বাঁশির সুর, গাড়ির হর্ন, কুকুরের ঘেউ ঘেউ, ছাগলের ভেঁ ভেঁ, মোরগের কুকুরু কুকু, তারপর হচ্ছে পাখির কলতান ইত্যাদি। শব্দ এক প্রকার শক্তি যা আমাদের শোনার অনুভূতি জন্মায়। সবচেয়ে একটু মাথা রাখবা, শব্দ কিভাবে হয়, কিভাবে সঞ্চালিত হয়, কিভাবে আমরা শুনতে পারি ইত্যাদি কিন্তু এই অধ্যায়ে তোমাদের আলোচনা করা হয়েছে, রাইট? ওকে, আচ্ছা, এখানে যে লাইনগুলো একটু তোমাদেরকে দাগাই দিব, তোমরা সেই লাইনগুলো একটু পড়ার চেষ্টা করবে। পাঠ 1 আমরা প্রথমে দেখব ত্বরণ। আমরা আমাদের কানের মাধ্যমে কিন্তু শব্দ শুনি। একটি স্টিলের বাটিতে মেঝেতে ফেলো, শব্দ শুনতে পাবে। অবশ্যই তুমি এটা ট্রাই করে দেখতে পারো। তুমি যখন একটা স্টিল বা লোহার বাটি মাটিতে ফেলবা, টং করে একটা শব্দ হবে। তুমি যখন কথা বলো তখন তোমার মুখ থেকে শব্দ আমরা শুনতে পাই। যেমনটা দেখো এখানে, আরিয়ান তার ঘড়ির অ্যালার্মের শব্দে ঘুম থেকে ওঠে। সে তার স্কুলে যাওয়ার পথে নানা রকম শব্দ শুনতে পায়। পাখির কাকলি, রাস্তায় রিকশার বেলের টুংটাং শব্দ, গাড়ির হর্ন, মানুষের হইচই ইত্যাদি নানা রকম শব্দ। বন্ধুরা যখন কথা বলে তখন গলা থেকে উৎপন্ন সব রকম শব্দই কিন্তু তুমি চিনতে পারো এবং বলতে পারো কে কথা বলছে। আমরা যে সকল শব্দ আসলে শুনতে পাই তার মধ্যে কিন্তু কিছু কিছু আসে শ্রুতি মধুর। আমরা কিন্তু সবকিছুই শুনতে পাই, রাইট? হ্যাঁ, আমরা আসলে সবকিছু শুনতে, কিন্তু এখানে বলা হয়েছে আমরা এমন এমন কিছু শব্দের সুর শুনতে পাই যেগুলো হচ্ছে শ্রুতি মধুর। এদের মধ্যে সুর আছে এবং শুনতে আমাদের ভালো লাগে। এরকম শব্দ হলো বাসু ও কিছু হারমোনিয়ামের শব্দ। কিছু আছে গোলমেলে, সুরহীন, বিরক্তিকর। এই রকম শব্দ হলো গাড়ির হর্নের শব্দ, লোহা,
কাটার শব্দ, কুকুরের কেউ কেউ ইত্যাদি। আচ্ছা, এখানে একটা তোমাদের প্র্যাকটিক্যাল দিচ্ছে, ঠিক আছে? আহ, এই প্র্যাকটিক্যালটা করার জন্য আমাদের 5 থেকে, অর্থাৎ প্র্যাকটিক্যাল শব্দের অর্থ হচ্ছে ব্যবহারিক, রাইট? সো আমাদের 5-6 জন শিক্ষার্থী লাগবে। ওকে, এটা তো তোমরা নিজেরাই করবা। একটু শব্দ সুরযুক্ত বা সুরহীন যাই হোক না কেন, সকলেই সকল শব্দের একটি উৎস আছে। শব্দ কোনো না কোনো উৎসে উৎপন্ন হয়। তাহলে শব্দের ধরন থেকে আমরা বুঝতে পারি আসলে শব্দের উৎস কি। যেমনটা দেখো, কেউ কেউ বুঝতে পারি এটা আসলে কুকুরের শব্দ। টেলিফোন উঠালে আমরা বুঝতে পারি অপর পাশে কেউ কথা বলছে, রাইট? হ্যাঁ, এখন আমরা দেখব শব্দের উৎপত্তি। শব্দের শব্দ একটি যা আমাদের কানে জায়গায়। এখানে আমরা কিছু কাজ করব যা থেকে বোঝা যাবে শব্দ কিভাবে উৎপন্ন হয়। তোমাদের স্কুলের ঘন্টা যখন বাজানো হয় তখন তা স্পর্শ করে দেখো, ঘন্টাটি যে কাঁপে তা অনুভূত হয়। একটু এদিকে খেয়াল করো, তোমাদের যে ঘন্টার দেওয়া থাকে, ঘন্টার কাঠির সাথে দেখবে এখানে যদি আওয়াজ করা হয় দেখবা এই কিন্তু করবে, ঠিক আছে? কাঁপাকাঁপি করবে। শব্দের কারণ জানা এবং দাঁতটি হতে হবে স্টিল অথবা নিয়মের কোন একটা পাত্র হতে হবে। দড়ির সাহায্যে সুবিধাজনক স্থানে ঝুলিয়ে দাও। খেয়াল রাখতে হবে এটি যেন কোনো কিছুকে স্পর্শ না করে। এবার লাঠি দিয়ে যখন আমি পাত্রটিকে আঘাত করব, তোমার হাতের আঙ্গুল দিয়ে পাত্রটি কিন্তু আলতোভাবে স্পর্শ করো। তুমি কি পাত্রের কম্পন টের পাচ্ছ? অবভিয়াসলি এটা কিন্তু একদমই দেখার মতো, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা দেখো, এখানে তোমরা নিজেরাই ট্রাই করতে পারো। একটা স্টিলের তালা বাসন নিবে, এখানে হচ্ছে তো তুমি যখন একটা চামচ চামচ দিয়ে কেন তুমি আঘাত করবা, দেখবে কম্পন সৃষ্টি হয়। আমি জাস্ট another pen, মতো ঢেউর মতো সৃষ্টি হবে, ওটাই কিন্তু বোঝাচ্ছে, রাইট? একটু প্রভাব আশা করি বুঝতে পারবে। হ্যাঁ, এখন আসো শব্দের সঞ্চালন। শব্দের সঞ্চালনটা আসলে কি রকম দেখতে, আসলে কি অনেক ধরনের প্রশ্ন আসে, রাইট? অনেক ধরনের প্রশ্ন। সো আমরা জানি কম্পনশীল বস্তু কিন্তু শব্দ সৃষ্টি করে। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে কম্পনহীন শব্দ কিন্তু কি সৃষ্টি, সরি এটা শেষ, শব্দ সৃষ্টি করে। শ্রোতার নিকট এ শব্দ কি করে পৌঁছায়? একটি উদাহরণ বিবেচনা করা যাক। কোনো বাদ্যযন্ত্রের কম্পনশীল তার বা কোনো সুরলখার কম্পনশীল বাহু এদের চারপাশে বায়ুর অণুগুলোকে কম্পিত করে। বায়ুর এই কম্পিত অণুগুলো এদের কম্পনকে পার্শ্ববর্তী বায়ুর অণুগুলোতে স্থানান্তর করে দেয়। পর্যায়ক্রমে এভাবে শব্দ কোনো মাধ্যমে ঢেউর মধ্য দিয়ে উৎস থেকে শ্রোতার নিকট পৌঁছায়। কোনো মাধ্যমে কণাগুলো কম্পনের ফলে সৃষ্ট যে আন্দোলন মাধ্যমের মধ্য দিয়ে চলে সঞ্চালিত, তাকে আমরা ঢেউ বলে। এটা অনেকে বুঝে নেই। একটু দেখো, আমি যদি কোনো একটা পাত্র, তো এখানে কি বলছে? বায়ুর এই কম্পিত অণুগুলো এদের কম্পনের পার্শ্ববর্তী বায়ুতে। ধরো এখানে একটা বায়ু, একটা বায়ু হয়েছে, নিশ্চয়ই বায়ুর আমরা বায়ুর অণুগুলো কেমন একটু দূরে দূরে থাকে, একটু দূরে আমরা
এইটুকু তো জানো। যখন দেখো এ বায়ুর কম্পন, এ বায়ুর কম্পনের তাকালি এটার উপর আহ, প্রয়োগ হয় বা এটা যদি স্পর্শ করে তাহলে এটাও আবার এটাও মানে ধাক্কাই তো বলতে না, এটা কম্পিত হবে। এই কম্পিত হবে, এই বায়ুটা কম্পিত হতে হতে তারা একে অপরকে এভাবে বিকৃত করে। রাইট, এটাই বলছে যে বায়ু এই পার্শ্ববর্তী বায়ুর অণুগুলোকে স্থানান্তর করে দেয় পর্যায়ক্রমে। কি ক্রমে? পর্যায়ক্রমে। এভাবে শব্দ কোনো মাধ্যমের ঢেউর মাধ্যমে উৎস থেকে শ্রোতার নিকট পৌঁছায়। এভাবে শব্দের অনুপায় কম্পিত করতে করতে আমাদের মতো শ্রোতার নিকট পৌঁছায়। কোনো মাধ্যমের কণাগুলোর কম্পনের ফলে সৃষ্ট যে আন্দোলন মাধ্যম মধ্য দিয়ে চলে বা সঞ্চালিত হয় তাকে কি বলে? ঢেউ বলে। তাহলে ঢেউ কাকে বলে তোমরা এখান থেকে মুখস্থ করতে হচ্ছে কি, যে কোনো মাধ্যমের কণাগুলো কম্পনের ফলে সৃষ্ট যে আন্দোলন মাধ্যমের মধ্য দিয়ে চলে বা সঞ্চালিত হয় তাকে ঢেউ বলে। চলে বা সঞ্চালিত হয় মানে এরকম কম্পিত। ওকে, সো একটি লম্বা স্প্রিং নিয়ে এক প্রান্তে আঘাত করলে দেখবে স্প্রিংটির সংকোচন এবং প্রসারণের ফলে আন্দোলন সঞ্চালিত হচ্ছে। সংকোচন এবং প্রসারণ আমরা অনেকে হয়তো বুঝবো না। দেখো একটা স্প্রিং, নরমাল স্প্রিং, রাইট? সো এই স্প্রিং এর দুটি কাজ করব। আমরা দুটি কাজ করব, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে সংকোচন। সংকোচনটা মানে কি, এইটাকে বলা হয় সংকোচন। আমি সংকোচন। আমি আরেকটা কালার দিয়ে দিই, প্রসারণটা দেখে। প্রসারণ টেনে অনেক বড় করে ফেলা, এইটাকে বলা হয় প্রসারণ। এটাকে প্রসারণ আর এটাকে বলা হয় কি, সংকোচন। এখন আশা করি বুঝতে পেরেছো। কিন্তু এটা হচ্ছে নরমাল, হ্যাঁ, এটা হচ্ছে নরমাল, অর্থাৎ একদম সাধারণ ভাবে আছে। তাহলে যখন আমি এই স্প্রিংটার উপর এখানে কিন্তু দেওয়া শুরু করব তাহলে এটা সংকোচন হবে। তাহলে চাপ বেশি দিতে হবে, বল প্রয়োগ বেশি করতে হবে আমাকে, হচ্ছে এইখানে কিন্তু আমাকে টানতে হচ্ছে। এটাই কিন্তু বলছে যে শব্দের ঢেউ, অর্থাৎ হ্যাঁ হ্যাঁ, কেন আরেকটা কথা বলছে, যখন আমি ধরো এখানে ধরে ছেড়ে দিব তখন এরকম করতে থাকবে না, এটা কিন্তু, এইটাকে বলা হয় শব্দ সঞ্চালন। কি বলা হয়? শব্দ সঞ্চালন। এই যে একটু দেখো, এখানে আমরা একটা স্প্রিং ধরলাম, এখানে ধরলো, তো সংকোচন মানে কি, আমি যেটা বললাম, প্রসারণ মানে হচ্ছে, সংকোচন মানে কি এরকম এখানে, আর প্রসারণ মানে কি প্রসারণটা এখানে দিছে। যদি একটু বোঝা যাচ্ছে না, আমার ওই চিত্রগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবে। আচ্ছা, এখানটা তরঙ্গের কথা বলছে, রাইট? তরঙ্গের কথা বলছে। ওকে, তরঙ্গটা হচ্ছে আসলে আমাদের এইভাবে দেখায়, হয় নাই, এইভাবে হয়েছে আর কি। এখন আসো শব্দ সঞ্চালনের মাধ্যমের আসলে আমি যেভাবে দাগাই দিব শব্দ বই থেকে দাগাই ফেলবা একটু, এর মাধ্যম হতে পারে কঠিন তরল বায়বীয়। তাহলে শব্দ সঞ্চালনের জন্য বিশেষ প্রথম কি প্রয়োজন হয়? আসলে একটা মাধ্যম প্রয়োজন হয়, সেটা হতে পারে কঠিন তরল বায়বীয়। এই যে আমার কথাগুলো রেকর্ড করতেছে, ঠিক আছে, আমি হচ্ছে মাইক্রোফোনের মাধ্যমে কথাগুলো রেকর্ড করতেছি। তাহলে মাইক্রোফোন এবং আমার মুখের মধ্যে যে দূরত্ব, তার মধ্যে একটা বায়ু আছে না? তুমি অপর পাশ থেকে আমার ক্লাসগুলো দেখবে, ঠিক আছে, মোবাইল, ল্যাপটপ, পিসি যা হোক না কেন, সেখান থেকে তুমি হচ্ছে আমার ক্লাসটা করবা। তখন সেই অপর পাশ থেকে তোমার একটা শব্দ আসবে, তো তুমি আমার শব্দটা মাঝখানে কি কোনো কাছের দেওয়াল আছে? নাই। তাহলে
বাধা দেওয়ারও কেউ নাই, তাহলে সেটা হচ্ছে কি বায়বীয়। বুঝতে পারলো তা? ইয়েস। দেখবা ছাদের ছাদসমূহ যে দালান ঘরগুলো আছে ওইখানে কিন্তু কথা বললে হুম হাং করে একটা শব্দ আসে, মানে ভদ্র, রাইট? তুমি যখন আদার্স কোনো হাউসে যাবা বা হোমে যখন কথা বলবা দেখবে যে লাইক সেরকম হয় না। অনেকে আছে, হ্যাঁ মনে পড়লো, অনেককে বলে বলতে শুনবা বাথরুম সিঙ্গার বলে, রাইট? কেন বলে? তখন তুমি যে কথা বলো সেগুলো কিন্তু সেই তরঙ্গের ঢেউগুলো বাইরে যেতে পারে না, তার মানে সেই বদ্ধ রুম পাত্রটাতে কিন্তু থেকে যাচ্ছে। অলরাইট, ইয়েস। এবার আসো, শব্দ আসলে সবচেয়ে দ্রুত চলে কঠিন মাধ্যমে, এন্ড পরে তরল মাধ্যমে এন্ড বায়ু মাধ্যমে। তাহলে আমরা এখান থেকে একটু লিখতে পারি কঠিন মাধ্যম, কঠিন মাধ্যম সবচেয়ে গ্রেটার দেন, তারপর তরল, তারপর হচ্ছে কি বায়ু। তো এই এমসিকিউটা দিতে পারে, আমি যেগুলো দাগায় দিচ্ছি এমসিকিউর জন্য এগুলো 100% আসার সম্ভাবনা থাকে। ঠিক আছে, ওকে। এখন আমাদের একটা প্রশ্ন দিয়েছে, সেটা হচ্ছে কি শব্দ কি মাধ্যম ছাড়া চলতে? দেখা যাক। মাধ্যম ছাড়া কিন্তু শব্দ সঞ্চালিত হয় না, তা জানা কিরকম দেখো। প্রয়োজনীয় একটি দাতব জুনি, একটি সরু কাঠি এবং একটি বড় মুখ বা বোতল ও একটি কক প্রয়োজন। এটাকে বলা হয়, এটাকে বলা হয় কক। কাঠির এক মাথায় জুনিটাকে সুতো দিয়ে বাঁধো, কাঠির অপর মাথাটি ককের ভিতর দিয়ে, বা এখানে একটা ঝুনঝুনি দিয়েছে, এখানে একটা কক দিয়েছে। সো এখন কাঠির অপর মাথাটি ককের ভিতর মুখে ঢুকাও। কোথায় ঢুকাতে বলছে? মুখে ঢুকাও। এবার পুরো ব্যবস্থাটিকে বোতলের ভিতর এমন ভাবে ঢুকাও ককটি যেন চিপির কাজ করে। ভালো করে চিপিটি বন্ধ করো এবং বোতলটি জাগাও, খেয়াল রাখবে জুনটি যেন বোতলের দেওয়ালে স্পর্শ না করে। আচ্ছা, এই যে জুনটা আমাকে এমন রাখতে হবে যাতে এই বোতলের দেওয়ালগুলো স্পর্শ না করে, তাহলে বাইরে থেকে ঝুনঝুনি শব্দ শুনতে পাবে। এবার ককটি কোলে একটি উঁচু করে রেখে বোতলের নিচে একটি জলি মোমবাতি রাখো। এই যে মোমবাতি রাখলে, দ্বিতীয় নাম্বার মোমবাতি দাও, তাহলে গরম করার জন্য বোতলটি অনেকটা বাতাস বেরিয়ে যাবে। তাহলে বোতলের ছিপটি বন্ধ করো, বোতলটি ঠান্ডা হওয়ার পর আবার জাগাও। কোনো শব্দ শুনতে পাচ্ছ কি? খুবই ক্ষীণ শব্দ। ক্ষীণ মানে হচ্ছে খুবই ছোট ছোট, ক্ষীণ মানে হচ্ছে খুবই ছোট শব্দ আমরা শুনতে যাচ্ছি। যদি বোতলের সব বাতাস বেরিয়ে যেত তাহলে কোনো শব্দই কিন্তু আমরা শুনতে পেতাম না। তার মানে আমরা বুঝতে পারতেছি সবচেয়ে বেশি আমরা শব্দ শুনতে পাবো ম্যাক্সিমাম বাতাসের জন্য, তাই না? ওকে, আচ্ছা। পঞ্চম পাঠ আমাদের কি বলেছে? তরল পদার্থের শব্দের সঞ্চালন ও এর বেগ। শব্দের কি বলতো? বেগ। আচ্ছা, আমরা তোমরা একটু বড় হলে দেখবা এটা একটা ফর্মুলা, যেমন শব্দের বেগ বি ইকুয়াল এফ ল্যামডা। সো বি মানে কি? বি মানে হলো বেগ, আর বেগ শব্দের বেগ মানে কম। তাহলে আমরা কি মনে হচ্ছে তরঙ্গ কিছু না তরঙ্গ শব্দ, রাইট? আচ্ছা, এটা কি ইম্পর্টেন্ট কিনা? কঠিন মাধ্যমের শব্দের, আচ্ছা হ্যাঁ হ্যাঁ এখন বুঝতে পারছি। আচ্ছা, এটা তোমরা পড়বা, হ্যাঁ এটা তোমরা পড়বা, এটা পারবা। কি বলছে দেখ, একটা বেলুন নেবা এবং কিছু পানি নেবা। সো বেলুনটিকে পানি ভরো, বেলুনের একদিকে তোমার কানের সাথে ধরো, অপর দিকে আস্তে করে বেলুনটির দিকটা আছড় কাটো। তাহলে তুমি কি আছড়ের শব্দ শুনতে পাচ্ছ? তুমি আছড়ের শব্দ জোরে ও স্পষ্ট শুনতে
পাচ্ছ। রাইট, এটা আমরা বুঝতে পারতেছি যে আসলে শব্দের জন্য কোন ধরনের মাধ্যমটা আসলে বেস্ট হয়। তারপর এখানে একটা দিছে কোটির মাধ্যম, কিসের মাধ্যম? কোটির মাধ্যম। খেয়াল করে একটি ধাতব লাগবে, স্কেল বা লোহা ধাতব দণ্ড লাগবে। এখন কি করতে হবে? স্কেল বা দণ্ডের এক প্রান্ত তোমার কানের সাথে ধরো এবং অন্য প্রান্তে তোমার কানের কোনো বন্ধুকে আস্তে আস্তে আঁচড় কাটতে বলো। তুমি কি আঁচড়ের শব্দ শুনতে পাচ্ছ? এবার দাতব সেই স্কেলটিকে তোমার কানের পাশ থেকে সরিয়ে দাও এবং তোমার বন্ধুকে একই দূরত্বে থেকে দাতব স্কেলের আস্তে আঁচড় কাটতে বলো। তুমি কি কোনো শুনতে পাচ্ছ কিনা? ইয়েস। তো শব্দ কোনো ধাতু বা কাঠ দিয়েও চলাচল করে, তার সঞ্চালিত হয়। যেমন আমরা কঠিন পদার্থের শব্দের বেগ আসলে কি হয়? ভিন্ন রকম হয়। ওকে, এখন আমাদের কিছু মনে রাখার ছক পড়তে হবে। যেমন বায়ুতে শব্দের বেগ 343 মিটার পার সেকেন্ড। এটা এমনি লেখে, যদি এইভাবে দেওয়া থাকে 43 মিটার পার সেকেন্ড এভাবে দেওয়া থাকবে, তাহলে পানিতে শব্দের বেগ কত? মানে বি ইকুয়াল, এখানে বি লেখো, সো বি দিলাম, সরি বি ডাব্লিউ, এটা 1482 মিটার পার সেকেন্ড। এবং অ্যালুমিনিয়াম সেই ক্ষেত্রে আমরা শব্দের বেগ রাখবো 642 মিটার পার সেকেন্ড। এই শব্দ একটু ভালো করে মাথায় রাখবে। এখানে কি বলছে দেখো, কঠিন মাধ্যমে শব্দ বায়ুর মাধ্যমে যে দ্রুত এবং ভালোভাবে সঞ্চালিত হয়। আমি কিন্তু এর আগের ছকে কিন্তু তোমাদের লিখে দিয়েছিলাম। রাইট। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে কি, প্রাণীরা কিভাবে শব্দ শুনতে পায়? প্রাণীরা কিভাবে শব্দ শুনতে পায়? আমরা জানি কম্পনশীল বস্তু শব্দ উৎপন্ন করে। আমরা জানি কি বলতো, কম্পনশীল বস্তু শব্দ উৎপন্ন করে, সেই শব্দ মাধ্যম দিয়ে সকল দিকে সঞ্চালিত হয়। তাহলে কম্পনশীল কোন একটা বস্তু হতে হবে। যেমনটা তুমি যদি ওই যে নরম কোন একটা যদি বস্তু হয়, ওটা যদি আমি আঘাত করলাম না, তো এটা থেকে কি করে কোনো শব্দ হবে? হবে না তো। তাহলে কম্পনশীল বস্তু শব্দ উৎপন্ন করে এবং সেই শব্দের মাধ্যমে সকল দিকে সঞ্চালিত হয়, এটাই কিন্তু বলছে। রাইট। আচ্ছা, সো এটা একটু পড়বা। এখানটা কানের একটা পর্দার কথা বলছে, সেটা হচ্ছে আমাদের এই যে অনেকটা টুন মতো শব্দ করে, এটা কানের পর্দা। ইজি হবে, এটা পড়লে পারবা, এটা তোমরা পড়লে পারবা। আমি একটু দেখি, যেমন আমাদের কি কি লাগবে, কি কি এখান থেকে পড়তে হবে। এখন একটু দাগাই দিব তোমাদেরকে যে জানতে পাই না, দেখে আমরা শব্দ বলবো এবং যদি হয় সেক্ষেত্রে অঙ্গ বলবো। মানে আমরা সৃজনশীলের কথা বলতেছি। তারপরে দেখো এই বক্সটুকু করবা, ঠিক আছে? আমার থাকবে এই বক্সটুকু করে ফেলবে কিরকম, এবং কিছু শব্দ আছে এখানে। তারপর এখানে শব্দ দূষণের এই মার্ক গুলো করে ফেলবা, দেখবে যেগুলো তোমাদের ক বা ককে দিতে পারে। তারপরে দেখবো হচ্ছে শব্দ দূষণ, তোমরা পড়লে ইজিলি পারবা, ইজিলি পারবা, ইজিলি পারবা। আমরা এখানে সময় নষ্ট করব না। শব্দ সৃষ্টিকারী যন্ত্র, শব্দ আসলে সৃষ্টিকারী যেহেতু যন্ত্রের কথা বলছে, সেক্ষেত্রে আমরা শব্দ সৃষ্টিকারী আসলে দুই ধরনের, একটা হচ্ছে সুরেলা যন্ত্র, একটা হচ্ছে বেসুরেলা। বেসুরেলা মানে কি, যেখান থেকে ধরো একদম শ্রুতিহীন শব্দ আসে। সুরেলা শব্দ কি কি দেখো, বাঁশি, হারমোনিয়াম, তারা, তারা, সেতার। আর বেসুরেলা শব্দ কি কি, যেমন গাড়ি হর্ন, সাইকেল বা রিক্সার বেল, এগুলো কিন্তু কোনো অর্থ আসে না, তো আসে
আচ্ছা, এখন দেখা গেল আমাদের এই চ্যাপ্টারটা শেষ। ঠিক আছে, এই চ্যাপ্টারটা হচ্ছে শুরুর দিকে কনসেপ্টগুলো একটু আমরা ক্লিয়ার করলাম এবং শেষে তোমাদেরকে দাগিয়ে দিলাম তোমরা কি কি পড়বা। হ্যাঁ, এবার আসো আমরা এই অধ্যায়টাতে একটু একটু চোখ বুলাবো, মানে আমরা কি কি শিখলাম দেখো। বস্তুর কম্পনের ফলে আসলে কি উৎপন্ন হয়, শব্দ সঞ্চালনের জন্য আসলে মাধ্যম প্রয়োজন, মাধ্যম শব্দ চলাচল করতে পারে না। আমাদের কানের শ্রাব্যতা সীমা অর্থাৎ আমরা 20 হার্জ থেকে, এটা হচ্ছে কম্পাঙ্ক, বা 20,000 যদি বেশি হলে কিন্তু আমাদের কান এটা সহ্য করতে পারবে না। 20,000 চেয়ে নিচে হলে এটা শ্রুতিপূর্ব শব্দ বলা হয়। আর বেশি কম্পাঙ্ক হলে এটাকে শ্রুতি উত্তর শব্দ বলে। শব্দের বেগ কঠিন কম হয়। অপ্রতি বা বিরক্তিকর শব্দ হলো নয়েজ। তাহলে নয়েজটা কি, বিরক্তিকর শব্দটা হলো নয়েজ। পরিবেশে অতিরিক্ত বা অবাঞ্ছিত শব্দের উৎপত্তি হয় শব্দ দূষণ। শব্দ দূষণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শব্দ দূষণ থেকে অনিদ্রা, মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ, কানে শোনা বিরক্তিকর ইত্যাদি রোগ হতে পারে। দেখবা এই অবাক হতে দিতে পারে। আমরা কিভাবে শব্দ দূষণ কমাতে পারি? আমাদের বাড়ির আঙ্গিনায় বা রাস্তার আশেপাশে গাছ লাগিয়ে আমরা শব্দ দূষণ কমাতে পারি। সো এই ছিল আমাদের আজকের ক্লাস, শব্দের এই চ্যাপ্টারটা। সো আশা করছি আমরা এই চ্যাপ্টারটা একদম ফুল ডিটেলসে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করেছি। ঠিক আছে, তোমরা যারা নতুন এবং তোমরা যারা আমার পুরাতন শিক্ষার্থী, তোমাদের যদি ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাবে, এবং নেক্সট কোন চ্যাপ্টারে তোমাদের ক্লাস লাগবে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টেও তোমরা বলে জানাবে। সো ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবাই আমার জন্য দোয়া করবে যাতে আমি সুস্থ থেকে তোমাদের আরো আরো ক্লাস দিতে পারি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে যদি কোনো শিক্ষার্থী যদি শেষ পর্যন্ত দেখে থাকো, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবা। ঠিক আছে, দেখা হবে আমাদের আরেকটি কোনো ক্লাস।